আজ আমরা বসে আছি ট্রেকিং গেস্ট হাউসে বাম্বুতে। কাল আমরা পৌঁছেছি রাত প্রায় 7:23। এতটাই টায়ার্ড ছিলাম যে আর আমরা ব্লগ করতে পারিনি। তো আজকে সকালবেলায় আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টার নাগাদ, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং সকালেও প্রচণ্ড বৃষ্টি ছিল, তো আমরা বেরোতে পারিনি। এখন প্রায় বাজে 7:35। বৃষ্টি একটু একটু পড়ছে এখনো, তো আমরা এইভাবেই বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব দেওরালির উদ্দেশ্যে। দেখি আজকে বৃষ্টিতে কতটা আমরা হাঁটতে পারি, কতটা যেতে পারি, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। ব্যাম্বুর এই টি হাউস থেকে বেরোতে বেরোতে প্রায় অনেকটা দেরি হলো আমাদের। প্রায় 8:30টার সময় আমরা বেরোলাম। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো টি হাউসে যখন থাকবেন ভালো করে কথা বলে নেবেন, কারণ এখানে আমাদের প্রায় অনেকটা টাকা বেশি দিতে হয়েছে। গতকাল রাতে আমাদের পার হেড থাকা খাওয়া মিলে 900 NPR বলা হয়েছিল এবং আমরা দুবার জিজ্ঞেস করেছিলাম। আজ আমাদের থেকে 4000 NPR চার্জ করা হয়, যা আমরা নেগোশিয়েট করে শেষ পর্যন্ত 3500 NPR দিয়েছি। তাই বলবো ভালো করে কথা বলে নেবেন। আগেই বলেছি, গতকাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। অন্নপূর্ণার যাত্রাপথে বৃষ্টির প্রাবল্য বেশি, তাই অবশ্যই ভালো রেনকোট বা রেন পঞ্চু নেবেন। সাথে ব্যাগের জন্য রেন কভার আর ভালো ওয়াটার রেজিস্ট্যান্ট ট্রেকিং শু অবশ্যই নেবেন। আজ আমাদের টার্গেট ব্যাম্বু থেকে দেওরালি পর্যন্ত পৌঁছানোর। এই পথে ব্যাম্বুর পরে পড়বে লোয়ার ডোভান, আপার ডোভান, হিমালয়া, তারপর দেওরালি। বৃষ্টিতে রেনকোট পরে পিঠে বড় ব্যাগ, এক হাতে ক্যামেরা আর এক হাতে লাঠি নিয়ে হাঁটতে অসুবিধে হচ্ছে বটে, তবে প্রকৃতির এই রকম সতেজ আর সজীব রূপ সব সমস্যাকেই মনে হয় ছোট করে দিচ্ছে। বৃষ্টি স্নাত গাছগুলোর রং যেন আরো সবুজ হয়ে উঠেছে। আমাদের এত আনন্দ হচ্ছে, প্রকৃতির এই রূপ দেখে ভাষায় তা প্রকাশ করা প্রায় অসম্ভব। জানেন তো, ব্যাম্বু থেকে ডোভান যাওয়ার পথে প্রচুর জোঁক আছে। আমার হাতেও জোঁক উঠে গেছিল। কামড়ানোর আগেই যদিও ছাড়িয়ে ফেলেছি, তাই বলবো কোথাও বিশ্রাম নিতে হলে শুকনো জায়গা দেখেই দাঁড়াবেন। কোনো রহস্য উপন্যাস পড়ার সময় যেমন রোমাঞ্চ হয় পরের পাতায় কি আছে, তেমনি এবিসির রাস্তায় হাঁটার সময়ও প্রতিটা বাঁকে যেন রাস্তার রহস্য উন্মোচন করতে করতে পথ চলেছি আমরা। এখানকার রাস্তার সৌন্দর্য এতটাই বৈচিত্র্যময়
যে ভিডিওতে কোনটা যে রাখবো আর কোনটা যে বাদ দেব তা বুঝতেই পারছি না। মনে হচ্ছে পুরো জার্নির ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু সব ভিডিও শেয়ার করলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তাই কিছু জায়গা বাদ দিতেই হচ্ছে বাধ্য হয়ে। তবে যারা এবিসি যেতে পারবেন না শারীরিক কারণে, তারা যাতে ঘরে বসেই এই জার্নির পুরো স্বাদ গ্রহণ করতে পারেন, তাই চেষ্টা করছি যতটা পারা যায় আপনাদের সাথে শেয়ার করার। পথ চলতে চলতে মাঝে মধ্যেই আপনারা এইরকম ছোট ছোট ব্রিজ পাবেন। দেখতে দেখতে মেঘ কেটে আমরা সূর্যের দেখা পেলাম আর সাথে পৌঁছে গেলাম লোয়ার ডোভান। লোয়ার ডোভান ভিলেজটা ভীষণই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, চাইলে এখানে আপনারা থাকতে পারেন। আমরা এখানে 10 মিনিট রেস্ট নিয়ে রওনা দিলাম আপার ডোভানের উদ্দেশ্যে। আপার ডোভানে যাওয়ার পথে দেখছি বাঁশ গাছের ঝাড়গুলো অদ্ভুতভাবে পড়ে আছে। জানি না, হতে পারে ঝড় বৃষ্টিতে ধস নেমেছে, তাই হয়তো পড়ে গেছে। আমরা পৌঁছলাম আপার ডোভান। এখানে এবার আমরা 10 মিনিট মতো রেস্ট নেব, তারপরে আমরা আবার রওনা দেব হিমালয়ের উদ্দেশ্যে। আপার ডোভানে পৌঁছে দেখলাম এখানকার থেকে লোয়ার ডোভানে থাকার ব্যবস্থা অনেক বেশি ভালো, তবে পিক সিজনে এলে এখানেও থাকার জায়গা পাওয়া যথেষ্ট কঠিন হয়ে পড়ে। আমরা এখন রয়েছি আপার ডোভানে। এবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি হিমালয়ের দিকে। এখন বাজে 11:30। তো দেখি কতক্ষণে পৌঁছতে পারি এখান থেকে হিমালয়। চলুন ওখানে গিয়ে দেখা হবে। এই দেখুন, এখানে প্রচুর বাঁশ গাছ। ওই জায়গাটা দেখুন কিভাবে বাঁশ গাছগুলো পড়ে রয়েছে।
অদ্ভুত দেখতে লাগছে, বাঁশ গাছগুলো এমনভাবে শুয়ে রয়েছে। আচ্ছা, মনে হয় বৃষ্টিতে এইভাবে উপড়ে গেছে বাঁশ গাছগুলো। এখানে রাস্তাগুলো ভীষণই এবড়ো খেবড়ো, পাথরগুলো এমনভাবে রয়েছে যে একটু অসাবধান হলেই পায়ে চোট লেগে যাবে। আর এখানে যেহেতু একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম অনেক দূরে দূরে, আর মেডিকেল ব্যবস্থাও সেভাবে নেই, তাই চোট লাগলে ভীষণই বিপদে পড়ে যাব। তাই আমরা একটু স্লো হাঁটছি যাতে কোনো রকম বিপদে না পড়ি। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে ডোভান থেকে হিমালয়া যাওয়ার পথে দেখতে পেলাম একটি মন্দির, যা পোজেংইয়েম বরাহ মন্দির নামেই পরিচিত। পাহাড় আর প্রকৃতির মাঝে থাকা এই মন্দিরটি ট্রেকার ও স্থানীয় মানুষের গভীর বিশ্বাসের সঙ্গে জড়িত। স্থানীয়দের মতে এটি একটি শক্তিপীঠ, যা যাত্রাপথে মানুষকে রক্ষা করে। তাই অনেকেই এখানে এসে কিছুক্ষণ থেমে প্রার্থনা করেন, আমরাও করলাম। এই মন্দির পার হওয়ার পর অন্নপূর্ণার দিকে যাওয়ার পথে আমিষ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, যা সবাই শ্রদ্ধার সঙ্গে মেনে চলেন। এই জায়গাটাতে পাহাড়, নদী আর ঝর্ণা মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেছে। আমরা এই জায়গাটাতে কিছুটা সময় কাটিয়ে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেব। মন্দির থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম হিমালয়া। প্রতিটা জায়গা পৌঁছানোর পর মনে এক অসম্ভব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে আমরা আমাদের টার্গেটের দিকে এক ধাপ করে এগোচ্ছি। দুপুর হয়ে গেছে, তাই এখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। আমাদের সঙ্গে আনা ছাতু এবং গুড় দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট সেরেছিলাম, আর তার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে ড্রাই ফ্রুটস, চকলেট সেসব খেয়েছি। এখন আমরা আমাদের লাঞ্চটা বানিয়ে নেব। আজ আমাদের লাঞ্চে থাকছে ম্যাগি এবং সাথে মানচাও স্যুপ। বেশ কিছুক্ষণ জোরে বৃষ্টি হওয়ার পর এখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা এখন রওনা দিলাম হিমালয়া থেকে দেওরালির উদ্দেশ্যে। আমরা যত এবিসির দিকে এগোচ্ছি, রাস্তার অবস্থা ততই খারাপ এবং কঠিন হচ্ছে। কোথাও রাস্তা ভীষণই সরু, তো কোথাও রাস্তা বোল্ডারে ভরা। হাঁটতে হাঁটতে কোথাও কোথাও মনে হচ্ছে উফ, আর না, এখানেই থেমে যাই। আবার পর মুহূর্তে মনে হচ্ছে এই তো আর কিছুটা, চলেই এসেছি প্রায়। আমার মতে এবিসি ট্রেকের একটা বড় সমস্যা হলো কোথাও লেখা নেই একটা জায়গা থেকে আরেকটা জায়গা কত কিলোমিটার দূরত্বে অবস্থিত। সবটাই ঘন্টার হিসাবে লেখা, আর এই ঘন্টার হিসাব পাহাড়ের মানুষদের হাঁটার হিসাবে করা কিনা তা জানি না। যদি করা থাকে তাহলে পাহাড়ের মানুষদের হাঁটা আর আমাদের হাঁটার মধ্যে অনেকটাই তো তফাৎ থাকে, তাই না? তাই হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আর কত দূর, কিলোমিটার লেখা নেই বলে বোঝারও তো উপায় নেই।
সামনে দেখতে পাচ্ছি অনেকটাই সিঁড়ির পথ, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে এগোবো। অন্নপূর্ণা বেস ক্যাম্পের 70% রাস্তায় সিঁড়ি পথ, আর একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির উচ্চতা বেশ অনেকটা। যাদের হাইট আমার মতো একটু কম বা পায়ে চোট আছে, তাদের কাছে কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি। রাক্সল আসার সময় ট্রেনে আমার বাম হাঁটুতে একটা চোট লেগেছিল। প্রথমে বুঝতে না পারলেও পরে সে ব্যথা বাড়তে থাকে, তাই পোখারা থেকে ক্রেম ব্যান্ডেজ হাঁটুতে আমি বেঁধে নিয়েছিলাম। তাই বুঝতেই পারছেন এই টানা সিঁড়িপথ ধরে ওঠাটা আমার পক্ষে বেশ কষ্টকরই হচ্ছে। তার মধ্যে এই রেনপঞ্চু পরে পথ চলা আরও এক সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আপনারা কিন্তু অবশ্যই ক্রেপ ব্যান্ডেজ বা নি ক্যাপ ক্যারি করবেন, তাতে হাঁটতে সুবিধা হবে। জানেন তো, আমরা এই সিঁড়িগুলো দিয়ে ওঠার সময় একটা করে টার্গেট সেট করে উঠছি। যেমন 20টা সিঁড়ি উঠছি, তারপর একটু রেস্ট নিচ্ছি, আবার 20টা স্টেপ এগোচ্ছি। এইভাবে কিন্তু হাঁটলে আমাদের ভীষণ সুবিধা হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম একটা পাথরের গুহা, আর তার মধ্যে বুদ্ধের মূর্তি। আর ওই দেখুন, ওখানে দেখা যাচ্ছে দেওরালি গ্রাম। আমরা প্রায় পৌঁছেই গেছি। দেওরালি গ্রামের ঠিক আগে পথটা যেন হঠাৎ করেই বদলে গেল। চারপাশে উঁচু পাহাড়, বুক ছিঁড়ে নেমে আসা ঝর্ণার শব্দ, আর পাথরে ভরা পাহাড়ি পথ, সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য। ঝর্ণার জল পাথরের গায়ে পড়ে যেন ঝিলমিল করে উঠছে। হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতি এখানে নিজেই নিজের গল্প বলছে। আমার মনে হয় এই অংশটা শুধু পথ নয়, এটা দেওরালির আগে এক নিঃশব্দ মুগ্ধতার মুহূর্ত। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমরা পৌঁছলাম দেওরালি। শরীর প্রচণ্ড ক্লান্ত, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। দেওরালিতে আমাদের থাকা খাওয়ার খরচ কত পড়ল তা থাকবে আগামী পর্বে। এবিসি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার।
ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।